This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বসন্ত বিলাপে সেই বিখ্যাত দৃশ্য, সাইকেল চোর ধরেছেন অনুপ কুমার, আর সেই সঙ্গে নিজেও ধরা পড়ে গেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায় আর তরুণ কুমার বারবার জানার চেষ্টা করছেন যে ওই সময় ওই জায়গায় অনুপ কুমার কি করছিলেন, আর তিনি যার সঙ্গে, যে মহিলার সঙ্গে ওই সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলছিলেন, তিনি কে। এবার যতবার এই প্রশ্ন তার দিকে ধেয়ে আসছে ততবারই অনুপ কুমার নজর ঘোরানোর চেষ্টা করছেন। ওই সাইকেল চলে যাওয়ার উদাহরণটা টেনে কীভাবে চোখের সামনে দিয়ে সাইকেলটা নিয়ে চলে যাচ্ছিল, মানে গোটা বিষয়টার মধ্যে একটা জিনিস পরিষ্কার, নিজেকে আড়াল করতে সাইকেল চোরকে ঢাল করেছিলেন অনুপ কুমার। প্রশ্ন হচ্ছে, মানুষ কখন নজর ঘোরানোর চেষ্টা করে, যেটা অনুপ কুমার করছিলেন। পরিষ্কার, যখন নিজে কোণঠাসা হয়, যেটা অনুপ কুমার হয়েছিলেন, বা কোনো রকম এই অস্বস্তির মুখে পড়ে যখন সেটা কিছুতেই কাটানো যায় না, তখন আরও একটা অস্বস্তিকে ঢাল করা হয়, হয়তো সেটা তুলনামূলকভাবে বিচারে কম অস্বস্তিকর। এটাই তো পরিষ্কার ব্যাপার। এগুলো আমরা ইদানিং বুঝেছি, জানেন তো, রাজনীতির কল্যাণে আমরা অনেক কিছু শিখেছি। এ ধরুন, দিল্লি থেকে আরও দুই বাংলাদেশি ধরা পড়েছে, লিয়াকত আর নাসরিন নামে। এই দুই বাংলাদেশিকে পেট্রোলিংয়ের সময় নজর করে দিল্লি পুলিশ। সন্দেহতে নথিপত্র দেখতে চাওয়া হয়, চাপে পড়ে লিয়াকত আর নাসরিন দুজনেই কি স্বীকার করেছে জানেন, যে তারা অনুপ্রবেশকারী। এটাই হওয়ার ছিল। এখন এতদিন দিল্লি পুলিশ না ওইভাবে চোখ তুলে দেখতো না, আর এখন তাদের চোখ খালি অনুপ্রবেশকারী খুঁজছে আর বাংলাদেশি অনুপ্রবেশকারী খুঁজছে। সীমান্ত পার হয়ে অবৈধভাবে যারা ভারতে ঢুকেছে, এই লিয়াকত নাসরিনও তো সেটাই স্বীকার করেছে, তারা ওইভাবে অনুপ্রবেশকারী হিসেবে সীমান্ত পার হয়ে বেআইনিভাবে ভারতে ঢুকেছিল। কি করতে ঢুকেছিল, এটা তো অনেক বড় প্রশ্ন। 2001 সালের এরকম একটা শীতকালের কথা একবারে মনে করুন তো। এমনই এক শীতকাল, আচমকা গুলির শব্দে কেঁপে উঠেছিল সংসদ ভবন। সংসদে যারা হামলা চালিয়েছিল তারাও তো ভারতে অনুপ্রবেশকারী। অনুপ্রবেশ করেছিল এই পশ্চিম সীমান্ত দিয়ে। পাঁচজন নাগরিক মিলে একটা আত্মঘাতী দল তৈরি করেছিল, আর তাদের সাহায্য করেছিল এই পারের সন্ত্রাসবাদীরা। তদন্তে নেমে পরপর যখন দেখা যায়, ধরা পড়ে, পরপর জঙ্গি গোষ্ঠী, ওই জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের প্রাক্তন সদস্য আফজল গুরু, তার ভাই শওকত হোসেন গুরু, শওকতের স্ত্রী আফসানা গুরু এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষার অধ্যাপক SAR গিলানি, সবাইকে ধরা হয়। পরে আফসানা গুরুকে ছেড়ে দেওয়া হয়। SR গিলানির মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হলেও 2005 সালে সুপ্রিম কোর্ট তো সেই সাজাটা মকুব করে দিয়েছিল, আর 2013 সালে আফজল গুরুর ফাঁসি হয়। দিন বদলে গেছে, জানেন তো। এখন যত না পাকিস্তানি অনুপ্রবেশকারী ধরা পড়ে, তার থেকে অনেক বেশি ধরা পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী আর জঙ্গি। पूरा देश जानता है कि ममता बनर्जी ने रोहिंग्या को बांग्लादेशी घुसपैठियों के लिए रेड कारपेट, जिसको कहते हैं स्वागत के लिए, और वहाँ एक ट्रांजिट, वहाँ इनके लोग बना देते हैं घर भी। ये वोट बैंक की राजनीति करती है। পশ্চিমবঙ্গ হোক, ত্রিপুরায় হচ্ছে, আসামে হচ্ছে, আপনার দায়িত্ব হচ্ছে বর্ডারটাকে সামলান। অনুপ্রবেশ আপনার দায়িত্ব, বাংলার পুলিশের দায়িত্ব নয়। আপনার দায়িত্ব, কে বর্ডার থেকে এপারে যাবে ওপারে যাবে, তার যদি অপদার্থতা হয়ে থাকে আপনার দায়িত্ব। অমিত শাহকে বলুন, गिरिराज सिंह साहब, যে রেজিগনেশন দিতে। BSF को आप इल्जाम लगा रहे हैं। मैं कहता हूं कि अगर आपके मन में बांग्लादेशी और रोहिंग्या को निकालने का है तो केंद्र सरकार से कहें कि NRC बंगाल में जरूरी है। বুঝতে পারলেন তো বিষয়টা, চাপানোতরের আড়ালে সেই বিষয়টা তো রয়েই গেছে। জঙ্গিদের দেশ বদলেছে, কিন্তু জঙ্গিদের থেকে আতঙ্কটা সেটা বদলেছে কি? একই রকম তো আছে। মাঝখান থেকে বিতর্কগুলো দানা বাঁধছে, রাজনীতির বিতর্কটা বেশ কয়েকদিনের এমনিতে বাসি হয়ে গেছে। নেতাদের বক্তব্য একঘেয়ে লাগছে, যদিও
সেই যুদ্ধটাই তো দুই পার্টিতে চলছে, থামছে না তো কিছুতেই। ওই কালকেও বলেছিলাম, আজকেও একই কথা বলছি, ওই আতঙ্ক সেটা তো আপনার আমার জন্য, সাধারণ মানুষের জন্য। কিন্তু যখন আতঙ্ক কোথাও ছোবল মারবে না, তখন কিন্তু সে হিসেব করে মারবে না কে সাধারণ আর কে রাজনীতি। ফলে এই আতঙ্কটা কিভাবে সামলানো যায় তাদের দিকে নজর দেওয়াটা মুশকিল। কিন্তু তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন রাজনৈতিক দলগুলোর কাছে কার দোষেই আতঙ্কটা গেড়ে বসেছে সেটা মানুষের মাথায় একদম গেঁথে দেওয়া। সেই চেষ্টাই দুদল করে যাচ্ছে, আর এক কথা বারবার উড়ে যাচ্ছে। আর প্রশ্ন হচ্ছে, নজর ঘোরানোর চেষ্টা করেও কি সবটা নজর ঘোরানো যাচ্ছে? পুলিশকে আড়াল করতে যে বিএসএফকে ঢাল করেছেন পুরমন্ত্রী, 2018 সালে সেই বিএসএফ তো কেন্দ্রকে একটা রিপোর্ট দিয়েছিল, যে রিপোর্টে বলা হয়েছিল পশ্চিমবঙ্গে প্রায় 70টা রোহিঙ্গা পরিবার আশ্রয় নিয়েছে। এ রাজ্যে যে রোহিঙ্গাদের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ ছিল সেটা তো TV9 বাংলার কাছে স্বীকার করে নিয়েছেন ওই বারুইপুরের হাড়দহ গ্রামের মানুষজন। দক্ষিণ 24 পরগনার হাড়দহে এই সেদিনও নাকি 300 জন রোহিঙ্গা থাকতো। একটা জায়গায় একটা গ্রাম তৈরি হয়ে গেছিল। হঠাৎ করেই সেই গত কয়েক মাসে এক এক করে সেখান থেকে সবাই কোথায় যেন চলে গেছে। এই ছিল, এই নেই। ওই দেখবেন রাজস্থানে একটা গ্রাম আছে, যারা রাজস্থানে ঘুরতে টুরতে যান তাদের নিয়ে যাওয়া হয়, ভুতুরে গ্রাম আর কি। গ্রামটাতে সব আছে, বাড়ি ঘর সব কিছু আছে, দেখে মনে হবে এই বোধহয় লোকজন বেরিয়ে এলো, কিন্তু কেউ নেই। অদ্ভুতভাবে কোনো একদিন পুরো গ্রামটা নাকি জনশূন্য হয়ে গেছে। এবার কেন হয়েছিল কেউ জানেন না, হয়তো কোনো মহামারীর ভয়, কোনো আতঙ্ক, তারা রাতারাতি হয়তো গ্রাম ছেড়েছিলেন। কিন্তু রাতারাতি যে গ্রামটা জনশূন্য হয়ে গেছিল এটা তো সত্যি, এবং তার পেছনেও কোনো আতঙ্ক ছিল, কোনো কারণ ছিল, এটাও তো সত্যি। তাহলে এখানে যেরকম 300 জন 300 পরিবার হঠাৎ করে এই ছিল এই নেই হয়ে গেল, অথবা সেই সোনার কেল্লার মতো দুষ্টু লোক ভ্যানিশ, এটা কেউ বলে ওঠার সুযোগ পাচ্ছিল বলেই বা এরকম বলতে চাইছিল বলেই কি সত্যি সত্যি তারা ভ্যানিশ হয়ে গেল? যেমন একটা সময় নাকি ওই গুজরাতে গোমতী নদী আর আরব সাগরের তীরে ছিল শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকা, এখন আর নেই। ঠিক যে জায়গায় কৃষ্ণের দরবার ছিল সেই অঞ্চলটা এখন সমুদ্রের তলায়। আবার ধরুন ওই ক্লিওপেট্রার কথা, মিশরের আলেকজান্দ্রিয়া নাকি ক্লিওপেট্রার রাজধানী ছিল। রানীর দরবার যেখানে ছিল সেই জায়গাটা প্রবল ভূমিকম্পে সেটাও সাগরের তলায়, ওই দ্বারকার মতোই ছিল, কিন্তু নেই। ঠিক রাজস্থানের সেই গ্রামের মতো বারুইপুরের ওই রোহিঙ্গা গ্রামটাও তো পড়ে রয়েছে, কিন্তু যাদের নামে গ্রামের নাম সেই রোহিঙ্গারা গেল কোথায়? এই রোহিঙ্গারা কি সাদ রাডির মতো ভোটার কার্ড তৈরি করে ফেলেছে, অন্য জায়গায় বাসা বেঁধেছে, নাকি ছড়িয়ে পড়েছে কেউ জানে না। কিন্তু একটা বিষয় তো বোঝা যাচ্ছে যে রোহিঙ্গারা মায়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজার হয়ে দীর্ঘ পথ পার হয়ে ভারতে এসেছিল, তারা ভারত থেকে চলে যায়নি। এখন যেরকম কড়াকড়ি হচ্ছে তাতে নিশ্চয়ই যাবার চেষ্টা করলে তারা অন্তত যাওয়ার পথে ধরা পড়তো। তাহলে তারা কোথায় আছে, কি করছে? এটা যেরকম প্রশ্ন, এটা যেরকম একটা আতঙ্ক, তেমনি আর একটা প্রশ্ন, ভবিষ্যতে কোনো অপরাধ যদি এরা করে তাহলে বাংলার নাম তাতে জড়িয়ে যাবে না তো? 19 সেপ্টেম্বর 2017 রাষ্ট্রপুঞ্জ জানায় 4 লক্ষ রোহিঙ্গা মায়ানমার থেকে পালিয়েছে, তারা বাংলাদেশে ঢুকেছে। রোহিঙ্গাদের গতিবিধি পাশের দেশেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ঠিক তার পরের বছর মানে 2018-তে বিএসএফ রিপোর্ট পাঠিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রকে। কি লিখেছিল রিপোর্টে? ভারতে যে রোহিঙ্গারা আছেন কিছু জায়গায় তারা বেশ চাপের মধ্যে রয়েছেন। পশ্চিমবঙ্গে কিছুটা হলেও বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখানোয় সেখানে জড়ো হচ্ছেন রোহিঙ্গারা। ওই রাজ্যে বেশ কিছু শিবিরও তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের কোথায় রোহিঙ্গারা? তারা কি এখনো আছে? (2025) তার খোঁজ করতে গিয়ে TV9 বাংলা খোঁজ পায় বারুইপুরের হাড়দহ গ্রাম পঞ্চায়েতের। হাড়দহের একটা গ্রামের নাম কি জানেন? রোহিঙ্গা গ্রাম। কেন এমন নাম? এই গ্রামে একটা সময় কারা থাকতো? এখানে
রোহিঙ্গারা থাকতো। কত কত লোক থাকতো? থাকতো অনেক লোক, তারপরে কি হলো? আবার চলে গেছে। হারদহে, বিশেষ করে পশ্চিম হারদহে প্রায় 300 রোহিঙ্গা ছিল। এখন তারা কোথায়? আপনাদের গ্রামে তো এখানে একটা সময় রোহিঙ্গারা এখানে আশ্রয় নিয়েছিল। নিয়েছিল। আচ্ছা, এখন কিন্তু তারা নেই, সে অনেক দিন আগে। আচ্ছা, রোহিঙ্গারা নাকি হারদহ থেকে পাত্তারি গুটিয়েছে। কোথায় গেছে কেউ জানে না, কিন্তু হারদহে যে রোহিঙ্গারা ছিল সেটা স্বীকার করতে আটকাচ্ছে না তৃণমূলের পঞ্চায়েত প্রধানেরও। এখানে ওনারা ছিলেন 2017 সালে এরকম হবে, তখনও আমরা এখানে ছিলাম ক্ষমতায়, আমি অ্যাজ এ প্রধান হিসাবেও ছিলাম। তো দেখেন, স্বইচ্ছায় তো কেউ নিজের দেশ এবং নিজের বসত বাড়ি সব কিছু ছেড়ে তো কেউ আসে না। তো মানবিক হিসাবে আমরা যতটুকু করতে পেরেছি, একটা মানুষের পাশের মানুষের বিপদে যতটুকু সম্ভব আমরা মেম্বারদের নিয়ে যতটুকু সম্ভব আমরা থাকার চেষ্টা তখন করেছিলাম। মানবিকতার খাতিরে অনুপ্রবেশকারীদের আশ্রয়? হারদহের তৃণমূল পঞ্চায়েত প্রধান তো বিরোধীদের লোপ্পা বল দিচ্ছেন। বিশেষ করে রোহিঙ্গাদের মতো যারা অস্থিরতা তৈরি করে এবং অপরাধপ্রবণ একটা সম্প্রদায় আমরা জানি, তারা ভারতবর্ষে অনুপ্রবেশ করলো এবং বিশেষ করে বাংলায় যে তারা জায়গা পেল, আমার মনে হয় যে প্রশাসনিক মদত ছাড়া এটা কখনোই সম্ভব নয়। রোহিঙ্গারা ছিল, এখন নেই, কিন্তু একটা গ্রামের নাম থেকে গেছে রোহিঙ্গা গ্রাম। থেকে গেছে আর একটা প্রশ্ন, পরিবেশ পরিস্থিতি কতটা বন্ধুত্বপূর্ণ হলে অনুপ্রবেশকারীরা বাংলার মাটিকে তাদের ঘাঁটি বলে ভাবতে পারে? ওই গ্রামটায় গেলে আপনাদের কিন্তু ওই রাজস্থানের গ্রামটার মতো, সত্যি বলছি, মনে হবে এই ছিল এই নেই, হঠাৎ করে সবাই চলে গেছে। আর শুনলেন তো ওই পঞ্চায়েত প্রধানের কথাটা, কোনো কারণ না থাকলে কেউ কারোর ভিটে মাটি ছেড়ে বা বাড়িঘর ছেড়ে কোথাও যায় না। কারণ ছিল বলেই হয়তো রোহিঙ্গারা ওই মায়ানমার থেকে কক্সবাজার হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভারতে ঢুকেছিলেন। আবার কারণ ছিল বলেই তারা হয়তো হঠাৎ করে এই গ্রাম ছেড়ে চলে গেছেন। হারদহ গ্রামটা, তাদের নামে শুধু গ্রামটা রয়ে গেছে। এখানেই তো প্রশ্ন, ওই আতঙ্কটাও সেটা। গেলেন তো বটে, কোথায় গেলেন? দেখুন, বসুধৈব কুটুম্বকম বলে একটা কথা আছে, তার মানে সারা পৃথিবী একটা পরিবার। এই মানসিকতাতেই তো একসময় এই দেশটা চলতো, তাই না? এটা এখনও আমাদের আছে। ওই শুনলেন তো ওই পঞ্চায়েত প্রধানের কথাটা। কিন্তু মুশকিল হচ্ছে, এই মানসিকতাতে যদি অপরাধ প্রবণ কাউকে আপনি আত্মীয় বানিয়ে ফেলেন বা আশ্রয় দিয়ে ফেলেন, তারা তো বড় মুশকিল। নালন্দার মতো বিশ্ববিদ্যালয়ে সারা বিশ্বের পড়ুয়ারা আসতে, সেই কবের কথা, গোটা বিশ্বের দরবারে নাম ছিল নালন্দার। হাঁটতে হাঁটতে তারা এখান থেকে এক দেশ থেকে অন্য দেশে চলে যেতেন। তারা ভূপর্যটক। হিউয়েন সাং, ফাহিয়েন, কত পর্যটক ভারতে এসছেন, দীর্ঘদিন থেকেছেন, এদেশটাকে জেনেছেন, শিক্ষা নিয়েছেন, চলে গেছেন, আলো ছড়িয়েছেন। কিন্তু ঘটনা কি, এই যে যারা ভূপর্যটক, তাদের সঙ্গে তো অনুপ্রবেশকারীদের ফারাক রয়েছে। অনুপ্রবেশকারীরা তো আর ভূপর্যটকরা না। যারা ঢোকেন তারা বিএসএফের সাথে কথা বলুন বা যারা এই সমস্ত বিষয়ে বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলুন, বলবেন 2-3 ধরনের মানুষ ঢোকেন। একদল যারা প্রাণ বাঁচাতে ঢোকেন, ঠিক যেরকমভাবে 71 বা 64 বা যদি এখন ওই বাংলাদেশ থেকে যদি প্রাণ ভয়ে কোনো সংখ্যালঘু হিন্দু এ রাজ্যে চলে আসে, এ দেশে চলে আসে, তাহলে আপনাকে বুঝতে হবে তারা প্রাণ বাঁচাতে এসছেন। আরেক দল কারা এরকমভাবে আইন বিরুদ্ধভাবে ঢোকেন, যারা নির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে আসেন। এই নির্দিষ্ট লক্ষ্যটা সবসময় জঙ্গিতা বলছি না, কিন্তু লক্ষ্যটা কি, হয়তো এদেশের মধ্যে মানুষজনের মধ্যে মিশে গিয়ে, ভাষা টাষা এক, সুতরাং মিশে গিয়ে এখান থেকে তারা রোজগার করবেন, হয়তো এখানে রোজগারের সুযোগ সুবিধা বেশি, তারপর সে টাকাটা নিজেদের দেশে নিয়ে চলে যাবেন। অর্থাৎ একভাবে তারা পরজীবী হয়ে থাকবেন, কিন্তু আমাদের রস শুষে আমাদেরই খোকলা করে দেবেন। ক্ষতিকরই, এটাও ক্ষতি ছাড়া আর কিছু না। কিন্তু সব থেকে বড় ক্ষতিকার কোনটা, যারা সুনির্দিষ্টভাবে এ দেশের মানুষের হানি পৌঁছতে, আতঙ্ক ছড়াতে, জঙ্গি কার্যকলাপ করতে, সন্ত্রাসবাদী কার্যকলাপ করতে দেশে ঢোকেন। এই শ্রেণীটা হচ্ছে সব থেকে বড়, সব থেকে বিপজ্জনক অংশ। এবং এরা কোনোভাবেই ভূপর্যটক নন, এরা জঙ্গি, সন্ত্রাসবাদী।
এই যে বারুইপুর থেকে সারা বাংলায় রোহিঙ্গারা যে ছড়িয়ে পড়েননি তার কোনো গ্যারান্টি আছে? ভারতে ঢুকে পড়ার পর যাদের এই দেশ থেকে ফেরত পাঠানোর কথা ছিল বা এই দেশে থাকলেও যাদের সরকারি নজরদারিতে কোনো ক্যাম্পে থাকার কথা ছিল, তারা যদি হাঁটি হাঁটি পা পা করতে করতে ভারত ভ্রমণে বেরোয়, তাহলে তো বেশ কিছু সম্ভাবনা এবং আতঙ্কের কথা আপনা থেকেই মাথায় চলে আসে। কলকাতার কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা হওয়ার কথা মনে আসছে না? গুলশন কলোনির কথা মনে আসছে না? ওই গুলশন কলোনিতেও তো 2 লক্ষ মানুষ ছিল, ভোটার মাত্র 1003। কেন? এই প্রশ্ন ওঠায় দুটো সম্ভাবনার কথা মাথায় উঠে এসেছিল। প্রথমত, হয় গুলশন কলোনির যারা ভোটার নন তারা ওখানে না থাকলে অন্য কোথাও ভোটার তালিকায় নাম তুলেছেন, সাদরাডিরও 2টো জায়গায় নাম ছিল। আর নয়তো ওই গুলশন কলোনির বেশিরভাগ বাসিন্দার ভোটার কার্ডটা এখনও হয়ে ওঠেনি। যারা থাকছেন, খাচ্ছেন, দাচ্ছেন, তাদের ভোটার কার্ড নেই কেন? সদ্য অনুপ্রবেশ করেছেন বলে? দেখুন, বারুইপুরের রোহিঙ্গা গ্রামের মতো খবর বা দিল্লি পুলিশের হাতে বাংলাদেশি ধরা পড়ার মতো খবর, এগুলো যত বেশি সামনে আসবে তত বেশি করে এই গুলশন কলোনির মতো জায়গার কথা আমাদের মনের মধ্যে খচখচ করতে থাকবে। লোকজন প্রশ্ন করতে শুরু করবে যে ক্ষমতাধরদের হাত না থাকলে এই অনুপ্রবেশকারীরা কি নিশ্চিন্ত আশ্রয় খুঁজে পেত? এদের নাম কি এত সহজে ভোটার তালিকায় উঠতে পারত? এত সহজে এরা এখানকার যাবতীয় পরিচয়পত্র জোগাড় করে নিয়ে এদেশের নাগরিক হয়ে গিয়ে কখনো কখনো তো আমাদের গণতন্ত্রের ধারক বাহক হয়ে উঠতে পারছে? সহজ হতো সেটা? এইসব প্রশ্ন সাধারণ মানুষের মাথার মধ্যে যত ঘুরপাক খাবে ততই তো আবার ওই বিজেপি নেতাদের পক্ষে তৃণমূলের বিরুদ্ধে অনুপ্রবেশকারী বা জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগটা তোলা সহজ হয়ে যাবে। অর্থাৎ বিজেপি তৃণমূলের অস্বস্তির কারণ হবে। এবার আবার আপনাদের ফিরিয়ে নিয়ে যাই একদম শুরুতে, সেই বসন্ত বিলাপের সিনে। সঙ্গে মহিলা কে ছিল নাকি সাইকেল চুরি হয়ে যাচ্ছিল? কোনটা বেশি অস্বস্তির? একটা অস্বস্তি ঘোরাতে অরূপ কুমারের মতো স্ট্র্যাটেজি কি কেউ কেউ নিয়েছেন? আজকে এইটা কিন্তু বড় প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে আরও কিছু কথা তো বলতেই হবে, যে কথাগুলো আজ আপনারা জানেন, না বললেই নয়। টুংটাং আওয়াজটা রয়েছে, আরেকটা আওয়াজ শোনায়নি, সেটা চিয়ার্স। এখন বাংলায় কেউ কেউ বলেন উল্লাস। কেন না, ওই কোথাও গিয়ে এই পানীয়টাকে সর্বাঙ্গ দিয়ে, সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুভব করার একটা চেষ্টা, ওই উল্লাস বলা বা চিয়ার্স বলা, ওই একটা জায়গায় বাকি থেকে যায়, বাকি সব ওই ইন্দ্রিয় ফুলফিলড হয় এই পানীয়র ক্ষেত্রে। অন্তত পানীয় প্রেমীরা সেটাই বলেন। শুধু শ্রবণেন্দ্রিয়র বিশেষ কিছু কাজ থাকে না, ওই জন্যই চিয়ার্স বলে ফাঁকটাকে ভর্তি করে ফেলা হয়। কিন্তু সেটা তো গেল ইন্দ্রিয় পূর্তির কথা। একটা বলে গ্লাসে গ্লাসে এরকম ঠক্কর লাগায় কেন? পাতলা এরকম গ্লাস যদি ঠক্কর লাগে ফেটে যায় তখন কী হবে? সুকুমার রায়ের বিদ্যে বোঝাই বাবুমশাই প্রশ্নটা বোটের মাঝিকে করেননি। আসলে প্রথাটা মধ্যযুগের ইউরোপের, জানেন তো। কোনো অতিথিকে ওই পানীয় ভর্তি কাঠের মগ দেওয়ার মধ্যে দিয়ে একটা ওই 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 পদ্ধতি চালু হয়ে গেছিলো। গৃহকর্তাও নিজে একটা রকম পানীয় ভর্তি মগ নিতেন, তারপর 2টো মগে ঠোকর লাগাতেন, যাতে ধাক্কার অভিঘাতে এই মগের পানীয় ছলকে ওই মগে খানিকটা চলে যায়, আর ওই মগের পানীয় খানিকটা এই মগে চলে আসে। কারণটা কি জানেন? সিকিউরিটি। পানীয়ে যে বিষ মেশানো নেই সেটা প্রমাণ করতেই তো এই ঠক্করটা লাগানো হতো, যাতে বিশ্বাসের অভাবটা কিছুটা থাকলেও তা দূর করা যায়। মানে ঠোকাঠুকি মানেই সবসময় খারাপ নয়, কিন্তু মাঝে মধ্যে সেটা সন্দেহ নিরসনও করে। কিন্তু আমি ভাবছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কুণাল ঘোষের যে ঠোকাঠুকিটা লেগেছে সেটাকে ঠিক
কোন ক্যাটাগরিতে ফেলা যাবে? কারণ কুণাল ঘোষের গ্লাসের পানীয় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্লাসের পানীয় তো তেল আর জল, তেলে আর জলে তো ককটেল হয় না। তাহলে কুণাল ঘোষ কি বলেছিলেন খেয়াল করে দেখুন। দ্রোহকালে যে সমস্ত শিল্পীরা তৃণমূলের বিরুদ্ধে কুভাষার প্রয়োগ করেছেন তাদের যেন তৃণমূলের কোনো নেতা কোনো অনুষ্ঠানে না ডাকেন। এটা কুণাল ঘোষের নিজস্ব ফতোয়া নাকি তিনি আসলে ঘোষক মাত্র, ফতোয়াটা অন্য জায়গা থেকে এসছে? এবার দেখুন এর ঠিক উল্টো বক্তব্য, সেটা তো আমরা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনেছি। কাল বলে বসেছেন তিনি বাক স্বাধীনতায় বিশ্বাসী, আর কোনো অনুষ্ঠানে আয়োজকের স্বাধীনতায় হস্তক্ষেপে ঘোর আপত্তি রয়েছে তার। দলের পদের উল্লেখ করে তিনি বুঝিয়েছেন যে এই নির্দেশটা দল দেয়নি। আর মজার ব্যাপার হচ্ছে কুণাল ঘোষ কিন্তু তারপরেও চুপ করে থাকেননি, বরঞ্চ যা বলেছেন তাতে তো মনে হচ্ছে এই গোটা বিষয়টা দলের ভেতর থেকেই একদম মন্থনের মতো করে উঠে চলে এসছে। প্রশ্ন শুধু একটাই, ভীষণ বড় প্রশ্ন, খুব সহজ প্রশ্নও বটে। আপনারা বলতেই পারেন এত সহজ প্রশ্ন কেন করি, কিন্তু তাও হঠাৎ করে গোটা বিষয়টা যখন চারপাশে এত কিছু ঘটছে এরকম একটা বিতর্ক তৈরি হয়ে গেল। বিতর্ক কি কিছু কম পড়িয়াছিল? সেভাবে দেখা ঠিক নেই। কে কোথায় রাস্তায় নেমে কিভাবে প্রতিবাদ করবে সেটা যেমন তার এখতিয়ার, তার স্বাধীনতা। কে কার সাথে কথা বলবে, কোথায় কাকে দিয়ে গান গাওয়াবে, কোন প্রোগ্রামে কে যাবে, সেটা সেই কমিটির এখতিয়ার। আমি জোর জবরদস্তি কারোর মাথায় কিছু চাপিয়ে দিতে চাই না। যারা প্রতিবাদের নামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের অকথ্য ভাষায়, বিভিন্ন আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন, কুৎসা করেছেন, কুরুচিকর আক্রমণ, কখনো বলেছেন চটি চাটা, কখনো বলেছেন অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, কখনো বলেছে হেলিকপ্টারে এবার বাংলাদেশের মতো পালিয়ে যাবে। সেই কজনকে বলা হয়েছে। যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে। এটাকে সেভাবে দেখা, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। একদম ঠিক বলছি। তৃণমূল কংগ্রেসের যারা এই লড়াইটা দেখেছেন, যারা এই আবেগের, তারা প্রত্যেকে নিজেদের বিবেক থেকে অবস্থান নেবেন। তবে এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। না, কে বলেছে? না, সে টুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন। পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে? আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন, কোনো নোটিফিকেশন দেখেছেন? একাধিক গ্রুপে, জেলার একাধিক গ্রুপে, একাধিক জেলায়, তো এটা তো এই বার্তাটা তো গেছে। এখানে একটা নোটিশ তো গেছে। যদি কারুর নোটিশের খোঁজ করার দরকার হয় তো নোটিশের দলের গ্রুপগুলো নোটিশ খোঁজ করলেই তো যে কোনো ব্যক্তি নোটিশ দেখতে পাবেন। এটা তো আর ময়দানে গাছের ডালে নোটিশ টাঙিয়ে দেওয়ার ব্যাপার নয়। যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি? প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে? না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী, চেয়ারপারসন, তিনি শেষ কথা বলবেন। তাকেই এই আর্জিকর পিরিয়ডে সবথেকে বেশি সমালোচনা, কুৎসা, চক্রান্ত ফেস করতে হয়েছে। তিনি যেটা বলবেন তিনি শেষ কথা, তিনি যা বলবেন সেটা মেনে নেব। মমতাদি দলের চেয়ারপারসন, অভিষেক দলের সাধারণ সম্পাদক সর্বভারতীয়, সুব্রত বক্সী দলের রাজ্য সভাপতি এবং আমি কুণাল ঘোষ দলের রাজ্য সাধারণ সম্পাদক অন্যতম। আমার কাছে 4 দিন আগে একজন শিল্পীর ফোন এসেছিল। আমি নাম করে তাকে বিড়ম্বনায় ফেলবো না। সে বলল যে আমি শুনতে পেরেছি যে আরজি করার সময় আমরা প্রতিবাদ করেছিলাম বলে আমার একটা সেখানে শো করার কথা ছিল, আগামী সপ্তাহে হঠাৎ করে আমায় ক্যান্সেল করে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে যারা মেলা কমিটির সদস্য বা সভাপতি বা যারা কমিটিতে রয়েছে তাদের সাথে যোগাযোগ করি।
তারা বলে যে এমন কোনো বিষয়ই নয়, এবং যিনি ফোন করেছিলেন তিনি প্রোগ্রামটা করছেন। আজ সকালেও দুটি জায়গা থেকে খবর পেয়েছি যে কোনো রকম অসাবধানতা বশত বা কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে দিয়ে করানোর কারণে এরকম দু একজন শিল্পী লিস্টে চলে এসেছিলেন, তারা গতকাল রাতে বা আজ সকালে তারা বাদ দিয়েছেন এবং বাদ দিয়ে সেটা জানালেন। প্রতিবাদ কেন করবে না? আমি তো বলেছিলাম যে 14ই আগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাত দখলের ডাক দিয়েছিলেন, কেউ সমর্থন করুক আর না করুক, আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম। আর আমি আজও একই কথা বলছি, কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেজটায় আরজি করের সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। আমি আগেও যা কথা বলেছিলাম আমি আজও তাই কথা বলছি। আমার স্ট্যান্ডে নো চেঞ্জ। কারোর ভালো লাগুক আর কারোর খারাপ লাগুক, আমি সত্যি কথা সত্যিভাবে বলি। আচার্য জগদীশচন্দ্র বসুর সেই লেখাটা মনে পড়ে যাচ্ছে, নদী তুমি কোথা হতে আসিয়াছ, মহাদেবের জটা হতে। এবার এক্ষেত্রে মানে কোথার থেকে ওই ফতোয়াটা এসছে, মানে কোন মহাদেবের জটার থেকে সেটা উচ্চারিত হয়ে বেরিয়েছে, সেটা এখন বিরাট জটিল। এবার শুনলেন তো, দুজনেই দলের মধ্যে পদাধিকারী। এবার যখন সর্বভারতীয় সাধারণ সম্পাদককে রাজ্য সাধারণ সম্পাদক জবাব দেন, আপনার আমার স্থান কিন্তু গ্যালারিতে। আমরা বসে বসে জাস্ট দেখতে পারি আর খুঁজতে পারি যে জটাটা কোথায় আছে বলুন তো। এটাই আজকে খুব মনে পড়ছে জানেন, ওই জগদীশচন্দ্র বসুর লেখাটার কথা। আরও একটা মনে পড়ছে, কী মনে পড়ে যাচ্ছে বলুন তো, 2013 সালের কথা। লালু প্রসাদ যাদব পশুখাদ্য মামলায় তখন দোষী সাব্যস্ত হয়েছে। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে যে তার আর ভোটে দাঁড়ানো চলবে না, অধিকারটা গেছে। তখন মনমোহন সিং এবং তার সরকার তারা ওই দাগি বাঁচাও অর্ডিন্যান্স নিয়ে এসেছিলেন। আর অজয় মাকেন তিনি যখন প্রেস কনফারেন্স করছেন, তখন সেই প্রেস কনফারেন্সে ঢুকে রাহুল গান্ধী নাটকীয় ভঙ্গিতে বলেছিলেন এরকম অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলা উচিত। অনেকটা সেই নিউজিল্যান্ডের পার্লামেন্টে হাঁকা গিয়ে ওই অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলার মতো। I'll tell you what my opinion on the ordinance is. My opinion on the ordinance is that it's complete nonsense and that it should be torn up and thrown out. That's my opinion, my personal opinion on the ordinance. I'll repeat it for you. My opinion on the ordinance is that it should be torn up and thrown away. And I personally feel that what our government has done as far as this ordinance is concerned is wrong. Thank you. শুধু ভঙ্গিটা নাটকীয় ছিল না, স্ক্রিপ্টটাও নাটক ছিল বলে কেউ কেউ সন্দেহ করেন জানেন তো কেন? কারণ 2010 থেকে 13 এই 3 বছরে একের পর এক দুর্নীতির অভিযোগে মনমোহন সিং সরকার তখন ছিন্ন ভিন্ন। 2014 মনমোহন কংগ্রেসের মুখ হচ্ছেন না, এটা সকলে জানতেন। তাহলে মুখ কে হবেন? কেন রাহুল গান্ধী? এবার তার তো একটা দুর্নীতি বিরোধী, একটা পরিষ্কার পরিচ্ছন্ন মুখ দরকার। কারণ বিজেপি মাঠে নামিয়ে দিয়েছে 3 বারের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর্থিক দিক দিয়ে যার একেবারে ক্লিন ইমেজ, ব্যক্তিগত ইমেজও ক্লিন, সরকারের ইমেজও ক্লিন। তাই কংগ্রেসের এরকম একটা কাউকে দরকার ছিল যিনি উঠে আসবেন একদম পার্টি লাইনের ঊর্ধ্বে এবং যাবতীয় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবেন, একদম ক্লিন, যাকে দেখেই মনে পড়বে যিনি দুর্নীতির বিরুদ্ধে খড়গহস্ত। এবার রাহুলের সংলাপটা শুনুন, দেখবেন সন্দেহটা একেবারে খাপে খাপে মিলে যাচ্ছে। এমনভাবে তিনি বক্তব্য রাখছেন যেন এই অর্ডিন্যান্স পাস হলে দাগিরা সবাই ভোটে দাঁড়ানোর অধিকার পাবেন, আর সেটা তিনি কোনোভাবে হতে দেবেন না। সরাসরি বলে দিচ্ছেন তার দলের সরকার যেটা করেছেন সেটা ভুল, এই অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলে দেওয়া উচিত। এবার যখন বলছেন, মনমোহন সিং তখন বিদেশে, তিনি রাহুল গান্ধীর কথায় বেজায় দুঃখ পেয়েছিলেন এবং ফেরার পথে বিমানের মধ্যেই সাংবাদিকদের বলেছিলেন কে কি বলবে তা আমার নিয়ন্ত্রণে নেই। ব্যাস, ইস্যু হয়ে গেল। মোদি প্রচার করতে শুরু করলেন যে কংগ্রেস গণতন্ত্রের মর্যাদা দেয় না, কেন্দ্রীয় মন্ত্রিসভার অপমান করে শাহজাদা। এই আক্রমণটা কিন্তু এখনও আছে, বলেনি। এখনও সংসদে কংগ্রেসকে আক্রমণ করতে গেলে বিজেপি ওই অর্ডিন্যান্সেরই উল্লেখ করে। এবার তৃণমূলের
হঠাৎ করে শুরু হওয়া এই ঝগড়ায় কীরকম সেই অর্ডিন্যান্স গন্ধটা নাকে লাগছে না? এই সময় এরকম একটা বিতর্কটা যেন হওয়ারই ছিল। ওই বললাম বিতর্ক কিছু কম পড়িয়াছিল, অনেকটা এরকম ভঙ্গি। সেই জন্য যেন ওই কোথাও কিছু নেই, কিছু হচ্ছে না বলে কেউ যেমন দেওয়ালে মাথা ঠোকে, অথবা ওই বলে না হিন্দিতে একটা কথা আছে, বয়েল মুঝে মার, যেচে ডেকে গোঁতা খাওয়া। এই বাংলাদেশ অনুপ্রবেশকে কেন্দ্র করে রাজ্যের মানুষের মধ্যে তলে তলে যে মেরুকরণ হয়ে যাচ্ছে, শুভেন্দু অধিকারী হিন্দু সরকার গঠনের একটা ঘোষণা করে দিচ্ছেন, তার মধ্যে হঠাৎ করে আরজিকর বিতর্ককে ঘুম থেকে ডেকে তুললেন কুণাল ঘোষ। কখন তুললেন? চারপাশে হাত বাড়ালেই যখন জঙ্গি পাওয়া যাচ্ছে এবং জঙ্গিরা কি করে অনায়াসে এখানে বিভিন্ন জায়গায় বসে থাকছে, খাচ্ছে দাচ্ছে, পরিচয়পত্র বানাচ্ছে, ভোটাধিকার পাচ্ছে এবং অন্য রাজ্য থেকে পুলিশ এসে গপাগপ করে ধরছে, এই প্রসঙ্গগুলো যখন হচ্ছে তখনই কুণাল ঘোষের হঠাৎ মনে পড়ে গেল আরজিকর বিতর্ককে। এমন একটা বিতর্ক এতদিন মনে পড়েনি, যখন গরম ছিল তখন মনে পড়েনি, ঠান্ডা হয়ে গেছে বহুদিন, 6 হয়ে গেছে, 6টা উপনির্বাচনে জিতে তারা সবাইকে বুঝিয়ে দিয়েছেন মানুষজনকে যে ও সব মিথ্যে ছিল, তিলোত্তমা কেসটাই প্রায় মিথ্যে, কোনো মানুষের মধ্যে প্রতিক্রিয়া নেই, ওই রাত জাগা আন্দোলনে সব মিথ্যে, সব ঝুটায়। এবার সব যখন বলা হয়ে গেছে, উড়িয়ে দেওয়া হয়ে গেছে, বুঝিয়ে দেওয়া হয়েছে, তখনও এই অর্ডিন্যান্স জারি করেননি। খুললেন কখন? যখন কোথাও কিছু নেই, ওই জঙ্গি টঙ্গি নিয়ে বিরাট নাড়াচাড়া চলছে। এবার প্রতিবাদী শিল্পীদের মধ্যে বিশেষ স্লোগান দিয়েছেন বলে নিষেধাজ্ঞা জারি হলো, আর এমন সময় জারি হলো যখন এই বিভিন্ন জায়গায় ফাংশন আছে, সবাই ভাবতে শুরু করলেন আরে তাহলে শিল্পীদের, কারণ যেখানে যে ফাংশনই হোক তৃণমূলের কোনো না কোনো নেতা কোড়ে আঙুল হলেও ছুঁয়ে রাখেন, তাহলে সেখানে তো আর ডাক পাবেন না, পেটে লাথি মারার চক্রান্ত, এটা একটা বক্তব্য, একটা ধারণা তৈরি হলো। আর সব থেকে বড় টুইস্ট কখন হলো? যখন অভিষেক তার বিরোধিতা করলেন। শুধু অভিষেক বিরোধিতা করলেন না, কুণাল ঘোষ সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরোধিতা করলেন, নিজের পদমর্যাদা মনে করিয়ে দিলেন রাজ্য সাধারণ সম্পাদক। আর শুধু তাই নয়, আমরা দেখলাম কি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের সাংসদ, যিনি ওই 2022-এর পুরো ভোটের সময় থেকে অভিষেকের সঙ্গে ভাব বাচ্চে যুদ্ধ চালিয়ে হঠাৎ করে তার সাথে সন্ধি করে ফেলেছেন, তিনিও হঠাৎ এই যুদ্ধে যোগ দিয়ে ফেললেন, বাকযুদ্ধে। পরপর খুব সিকোয়েন্সিয়ালি হলো। এবং আরও আশ্চর্য কী লাগলো জানেন? দেখুন, গতকালই আমরা কি বলছিলাম, বিএসএফকে আক্রমণের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন, অভিষেকও আক্রমণ করলেন ডায়মন্ড হারবার থেকে, নিজের অনুষ্ঠান থেকে। কীভাবে দুজনে মিলে সুর মেরা তুমারা হয়ে গেল। তখন আমরা ভাবছিলাম যে দেখেছেন, এই হচ্ছে টেলিপ্যাথি, আছে আমাদের টেলিপ্যাথির জোর আছে, ঠিক একের সঙ্গে আরেকজনের মানসিক কানেক্ট হয়ে যায়, যতই লোকে বলুন ইনি এদিকে উনি ওদিকে। আজকে হঠাৎ করে দেখা গেল সেই কালকের টেলিপ্যাথি উল্টো দিকে, নাকি উল্টো দিক থেকেও একই দিকে কানেক্ট হচ্ছে। পরপর যদি এই কুণাল ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবাইকে যদি বসান, তাহলে কীরকম একটা সরল রেখা লাগবে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কুৎসা রটিয়েছে সেই সব শিল্পীদের না ডাকা উচিত। আর আমার কনস্টিটুয়েন্সির মধ্যে কোথাও ডাকলে আমি নিজে যে তার সামনে দাঁড়িয়ে স্লোগান তুলব। এইসব শিল্পীদের শিরদাঁড়া করে, শিরদাঁড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের শিরদাঁড়া নিয়ে প্রশ্ন করেছিল, তো এদের শিরদাঁড়াটা কোথায় যে তৃণমূলের প্রোগ্রাম নিয়ে তাদের চালাতে হচ্ছে? কোন এক শিল্পী, কে শিল্পী যাকে ফোন করে বলতে হচ্ছে প্রোগ্রাম দিন? তৃণমূল কংগ্রেস পার্টি হিসেবে তো সরকার নয়, এটা তৃণমূল কংগ্রেসের নিজস্ব প্রোগ্রাম। আমার সেই প্রোগ্রামে যে দিদিকে গালাগাল দিয়েছে, আমার দিদির ছবি থাকবে মাথার ওপর, আমাকে তাকে ডাকতে হবে, ভাই এটা আমি পারবো না। হিন্দিতে একটা গান আছে, আপনাদের মনে আছে না? কहीं पे নিগাহে কहीं पे নিশানা, দেখাচ্ছে কোনো দিকে, আসল লক্ষ্য অন্যদিকে। এটাও তো সেরকম, যেটা ইস্যু সেটা আসলে ইস্যু নয়, সেটা ইস্যু যেটা সামনে দেখা যাচ্ছে না। এই কোন শিল্পী তিনি ডাক পেলেন কি ডাক পেলেন না, কোন শিল্পীর পেটে লাথি পড়ল, আরজি করে কি হয়েছিল, তাতে প্রতিবাদী শিল্পীরা কি বলেছিলেন, তা নিয়ে তৃণমূলের কি অবস্থান, এগুলো সব সেকেন্ডারি, এগুলো দেখানোর জন্য, হাতির ওই দেখানো দাঁতের মতো। খাবার দাঁত সেটা তো আলাদা, আসল ইস্যু কোনটা,
যেটা এই মুহূর্তে সব থেকে জমবে, সব থেকে বেশি মানে যা চলছে তার সাথে খাপে খাপ মিলে যাবে, সেটাই তো তুলে ধরার চেষ্টা হলো। অর্থাৎ কোথাও গিয়ে ওই অভিষেক মমতার বিরোধ। প্রত্যেকে দেখুন সেইভাবে কার নেতৃত্ব কে মানেন, কে কাকে জবাব দিচ্ছেন, এরা কে কে কোন পন্থী, কে মমতাপন্থী, কে অভিষেকপন্থী। অভিষেককে এত বড় সাহস হলো যে এরকম এরা জবাব দিয়ে দিলেন, এরকম কথা বলতে পারলেন। এর পেছনে কারোর হাত আছে কিনা, মদত আছে কিনা, অনুমোদন আছে কিনা, এরকম বিভিন্ন প্রশ্ন এখন উঠবে। আসল জায়গার থেকে গোটা ব্যাপারটা সরে যাবে অনেকটা। আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগী আদিত্যনাথের একটা ছবি প্রকাশ করেছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার দাবি এই সাক্ষাতের কথা জানতে পেরেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় রুষ্ট হয়েছেন, তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় মরিয়া হয়ে অতি সক্রিয়তা দেখাচ্ছেন। এটা সুকান্ত মজুমদারের দাবি। আমরা জানি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বিরোধিতায় একটা ধারাবাহিকতা রাখার চেষ্টা করেছেন, কিন্তু এখানে একটা প্রশ্ন, সেই ধারাবাহিকতায় মাঝখানে কিন্তু ছেদও টেনে দিয়েছিলেন। তাহলে এখন আবার হঠাৎ করে সেই পুরনো ফর্মে ফিরে গেলেন কেন? এবার ছেড়ে দিন, অতীত ইতিহাস কথা মাথায় রাখলে কার কখন পুরনো বাই চাগাড় দেয় কেউ জানে না। কিন্তু কুণাল ঘোষ চিটফান্ড দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছিলেন, জামিনে মুক্তি পেয়ে তৃণমূল থেকে দূরে ছিলেন। অভিষেকের কাছাকাছি আসাকে কেন্দ্র করেই তো দলের কাছে আসা। লোকসভা ভোটের সময় তো ওই সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করে তিনি দলের বিরাগভাজন হয়েছিলেন। তৃণমূল ছেড়ে যখন তাপস রায় বিজেপিতে চলে গেলেন, কুণাল ঘোষের মুখপাত্র পদ গেল, তখন তো ডেরেক ওব্রায়ান জানিয়ে দিয়েছিলেন যে কুণাল ঘোষের বক্তব্য দলের বক্তব্য নয়। পার্টি পরিচয় ছাড়াই তখন তিনি সাংবাদিক বৈঠকগুলো করতেন। মাত্র তো কয়েক মাস আগের কথা। তারপর আরজিকর কাণ্ডের সময় সবাই যখন ঘরে ঢুকে গেলেন, তখন কুণাল ঘোষ একা কুম্ভ হয়ে দুয়ার আগলে ছিলেন। তারই পুরস্কার স্বরূপ দলে ফেরা, পদে ফেরা। কিন্তু নভেম্বরেও যে কুণাল ঘোষ অভিষেককে বলেছিলেন তার নেতা, যতদিন সক্রিয় রাজনীতি করবেন ততদিন অভিষেককেই নেতা মানবেন, আজ সেই কুণাল ঘোষ বলছেন অভিষেক দ্রোহকালে ছিলেন না, তাই দলের কিছু জানেন না। এবং তার থেকেও বড় কথা, অভিষেক যখন নিজের পদের কথা মনে করিয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যেটা দলের বক্তব্য নয়, তখন কুণাল ঘোষ তিনি নিজের এই ফিরে পাওয়া পদের কথা ঘোষণা করে মনে করিয়ে দিচ্ছেন বা বুঝিয়ে দিচ্ছেন এটা দলেরই বক্তব্য। তো তার জন্মদিনের প্রাক্কালে আমি সেই কারণেই এই শুভেচ্ছা জানিয়েছি যে কালের নিয়মে একদিন নিশ্চিতভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হবেন। নভেম্বরে এই কথা বলেছেন কুণাল ঘোষ, এখন জানুয়ারি, মাত্র 2 মাস। তার মধ্যেই পরিস্থিতি এতটা মানে পুরো 180 ডিগ্রি উল্টে গেল কেন? তাও তৃণমূলের এই জলসায় প্রতিবাদী শিল্পীরা আসবেন কি আসবেন না এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে। দেখুন, সাধারণত দলে ফাটল থাকলে সেটা নেতারা ঢাকার চেষ্টা করেন, আর এখন দেখছি কি, দেখুন সম্পূর্ণ উল্টো। এখন তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, দেখুন দলে ফাটল ধরেছে। আরে একা কুণাল ঘোষ নাকি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনিও তো চেতেশ্বর পূজারার থেকে আমরা দেখে এসেছি প্রবল সাবধানী খেলোয়াড়। আর মানে টেকনিক্যালি এত কারেক্ট, ওই ক্রিকেটের পরিভাষায় বলতে ব্যাট প্যাডের মধ্যে কোনো ফাঁক পাবেন না, বল গলবে না। নিজের বিষয়ের বাইরে এতটুকু মুখ খুলবেন না, কোনো বিতর্কিত মন্তব্য করবেন না। বিতর্কিত মন্তব্য করবেন এমন কারোর বিরুদ্ধে করবেন, মানে ওই রাজ্যপালের মতো আর কি, যাতে দলের বক্তব্যের সঙ্গে এক সুরে ব্যাপারটা যায়, ফিরে আসার কোনো বক্তব্য নেই। আর যদি কোনো কারণে কোনো জটিল বিষয়ে মুখ খুলতেই হয়, তখন সেখানে শেক্সপিয়ার সহ যাবতীয় বিদেশি সাহিত্যের নজির তুলে এনে এমন সব কথা বলবেন, মানে ওই যেরকম বলে না শশী থারুরের ইংরেজি বোঝা যায় না, তিনি ব্রাত্য বসু এত উচ্চমার্গীয় সমস্ত উদাহরণ দেবেন, সবার মাথার উপর দিয়ে যাবে আর পুরোটা গুলিয়ে যাবে। সেই ব্রাত্য বসু তিনিও সরাসরি বলছেন দলে মতপার্থক্য রয়েছে, মানে যে ফাটলটা মাইক্রোস্কোপ দিয়ে খুঁজলেও পাওয়ার কথা নয়, এরকম বক্তব্য রাখাটাই খুব স্বাভাবিক। সেখানে শিক্ষামন্ত্রী একদম জুম করে কত বড় ফাটল সেটা নির্দিষ্ট করে দেখিয়ে দিচ্ছেন। আপনি শিল্পী তো, নাট্যকার, ব্রাত্য বসুকে জিজ্ঞাসা করুন না যে তিনি কোনো সার্কুলার পেয়েছেন কিনা। আপনারা তো পরিষ্কার দেখছেন পার্টিতে 2 রকমের মত আছে।
এবার সর্বোচ্চ মত যে আমাদের মতো, আমাদের পার্টি তো রেজিমেন্টেড পার্টি নয়, খোলামেলা পার্টি, সেখানে এক একজন এক এক রকম মত থাকতে পারেন, আপনারা সেই মত আপনারা দেখাতে পারেন। এবার পদমর্যাদায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উঁচুতে, তার দলীয়ভাবে তার মত আমি ঠিক কিনা, আবার কুণাল ঘোষের মত ঠিক কিনা, এইটা বা ভুল কিনা, এটা নিয়ে আমি কোনো উত্তর দিতে পারি না। আমি একটি উত্তরই দিতে পারি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতই আমার মত। সেই গল্পটার মতো জানেন তো, একটা লোক সে পুকুরের পাড় দিয়ে যাচ্ছে, দেখলে একটা লোক ডুবে যাচ্ছে, সে লোকটা, ডুবন্ত লোকটা চিৎকার করে বলল, বাঁচাও বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। যে ভদ্রলোক পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন, না বাবা, আমি জলেরও নই তোমারও নই, আমি নিরপেক্ষ, বলে ভদ্রলোক হেঁটে চলে গেলেন, আর এই লোকটা ডুবে মরে গেল। মানে যিনি নিরপেক্ষ তিনি পরোক্ষে আসলে জলকে সাহায্য করলেন ওই লোকটাকে ডুবিয়ে দিতে, অর্থাৎ নিরপেক্ষও একটা পক্ষ। ব্রাত্য বসু টেকনিক্যালি কারেক্ট থাকলেন, কি হলো না হলো সব কিছু বোঝালেন, কিন্তু মধ্যে ব্যাপারটা তার মধ্যে বুঝিয়ে দিয়ে চলে গেলেন। ওই কুণাল ঘোষ বললেন ব্রাত্য বসুর সাথে কথা বলতে, আমরা কথা বললাম, ব্রাত্য বসু বুঝিয়ে দিলেন। সেই রূপকথার গল্পে ছিল না, 3 মাথাওয়ালা বুড়োর কাছে গিয়ে বুদ্ধি নেবে, এটা সেই রকম আর কি। গিয়ে আমরা পড়লাম আর বুদ্ধি পেয়ে গেলাম। এবার কুণাল ঘোষ বলেছিলেন তথ্যমন্ত্রী ইন্দ্রনীল সেনকে জিজ্ঞাসাবাদ করতে। ঠিক, শিল্পী মানুষ, শিল্পীদের বিষয়ে তাদের সেন্টিমেন্ট একরকম হওয়া উচিত। ওই যেরকম ব্রাত্য বসুও বলেছেন পরে যে এরকম শিল্পীদের এরকম হওয়াটা ঠিক না, কিন্তু যে শিল্পীরা সুযোগ নিচ্ছেন তাদেরও খেয়াল রাখতে হবে, তারা কেন সুযোগ নেবেন, বিরোধিতাও করবে না, সুযোগও কেন নেবেন। ওই সিগারেটের বাক্সের তলায় যেরকম লেখা থাকে না, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, একদম বিধিবদ্ধ সতর্কীকরণটা থাকে, কিন্তু তাতে কি ওই সিগারেটের মৌতাত আর সিগারেটের ক্ষতিটা অস্বীকার করা যায়? না, অস্বীকার করা হয়। যা বোঝার, যা হওয়ার সবই হয়, এগুলোও সেরকম। তিনি বুঝিয়ে দিয়েছেন। আমরা ইন্দ্রনীল সেনকে যখন জিজ্ঞেস করলাম তখন সেটা দেখলাম যে ইন্দ্রনীল সেনকে আলাদা করে জিজ্ঞেস করার কোনো দরকার পড়ে না, কারণ তার আগেই কলকাতা পুরসভায় তার একটা ওই মেসেজের স্ক্রিনশট সম্প্রচারিত হয়ে গেছে, বিভিন্ন জায়গায় চলে গেছে, সোশ্যাল মিডিয়ায়, আমাদের হাতেও এসছে। তাতে কুণাল ঘোষ যে ফতোয়া ঘোষণা করেছেন ইন্দ্রনীলের ওই মেসেজে, সেটাই বলা হয়েছে। এবার ভাবতে অবাক লাগছে যে সামনে ভোট নেই, কোনো রাজনৈতিক সংকট নেই, মসৃণ রাস্তায় চলতে চলতে হঠাৎ করে তাহলে পায়ে পা জড়িয়ে যাচ্ছে কেন, হুমড়ি খেতে হচ্ছে কেন? এমন হুমড়ি যে নিয়ে কে পড়লেন, কতটা পড়লেন, ছড়লো কিনা, ভাঙলো কিনা, এই সমস্ত আলোচনাগুলো সব সামনে চলে আসছে। মানে সোজা বাংলায় তৃণমূলে খামোকা একটা অন্তর্দ্বন্দ্ব এরকম একটা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে, এবং তার থেকে বড় কথা ব্যাকডেটেড বিষয়কে কেন্দ্র করে হঠাৎ শুরু হলো কেন? তৃণমূল কংগ্রেসের মধ্যে মতবিরোধ, তৃণমূল কংগ্রেসের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের মধ্যে অনেক জিনিস নিয়ে এখন চলছে, অনেক জিনিস নিয়ে লড়াই চলছে, এখন শিল্পী নিয়ে চলছে। কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের পুলিশ অফিসার রাজশেখরন থেকে শুরু করে আরও অনেককে মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিচ্ছেন, কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ওই সব আইপ্যাক প্যাক কিছু চলবে না, আমার অফিসই শেষ কথা। তো এখন দ্বন্দ্ব চলছে, তো চলতে দিন কিছুদিন, আবার দেখবেন সব দুধে জলে মিশে সব একাকার হয়ে যাবে, আটিগুলো বাইরে পড়ে থাকবে। তৃণমূল দলের প্যাঁচার খিচখিচিতে দিদিকে নেতৃত্ব দিয়ে ঠিক করতে হবে, বাকি তো চলবে। দেখুন, তৃণমূলে যে সংঘাত হয় সেটা বিরোধীরা জানেন, আবার আমে দুধে যে মিলমিশ হয়ে যায় সেটাও খেয়াল রয়েছে সুকান্ত মজুমদারের। তবে তৃণমূলের সর্বস্তরে এই গোষ্ঠী কোন্দলের এরকম মধুরেণ সমপয়েত হয় না, যেটা আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি। গতকাল ইংলিশ বাজারে সেখানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে কাউন্সিলর দুলাল সরকারকে। কয়েকজন দুষ্কৃতী ধরা পড়েছে, যার মধ্যে 2 জন বিহারে। এবার সুপারি কিলিংয়ের সন্দেহ ক্রমশ মাথাচাড়া দিচ্ছে, শেষ পর্যন্ত হয়তো সেটাই বেরোবে যে ভাড়াটে খুনি, কসবা গুলিকাণ্ডে যেরকম বেরিয়েছে। প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে খুনিটা ভাড়া করলো কে? তৃণমূল নেতার বিরুদ্ধে খুনি ভাড়া করার সাহসটা কার হতে পারে? একমাত্র বিরোধী গোষ্ঠীর কোনো তৃণমূল নেতার। মৃতা স্ত্রী কিন্তু গতকালই ফেরহাদ হাকিমের কাছে অভিযোগ করেছিলেন, এটাই আজকেও বলেছেন
যে ভাড়াটে হতে পারে পাঠালো কে, সেটা তো এখানকারই কেউ, অন্য রাজ্য থেকে আসতে পারে, পাঠিয়ে ডেকেছে কে, সেটা তো এখানকারই কেউ। এবার এই ক্ষোভ আমরা তো দেখেছি, তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি আতঙ্কে ভুগছেন, সহসভাপতি সাবিনা ইয়াসমিন তিনিও তো গোষ্ঠী কোন্দলের কথাটা উড়িয়ে দিচ্ছেন না, বলেছেন গোষ্ঠী কোন্দল থাকতেই পারে, কিন্তু তা বলে এরকম খুনোখুনি হবে এটা মেনে নেওয়া যায় না, গোষ্ঠী কোন্দল থাকতেই পারে, খেয়াল করুন। আর মজার কথা হচ্ছে যে গোষ্ঠী কোন্দলের কথাটা, যে গোষ্ঠীদ্বন্দ্বের কথাটা এখন বারবার বিভিন্নভাবে বিভিন্ন রকম মোড়কে, ওই সুগার কোটেড কুইনাইনের মতো, জানেন তো, বাইরের মোড়কটা আলাদা ভেতরে অন্য, সেরকমভাবে চারপাশে ছড়িয়ে আসছে। সেটা প্রথম কার মুখে শোনা গেছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। মানে মালদায় যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে থাকতেও পারে সেটা খুব সহজভাবে কে বলে দিয়েছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা কি দলের কোনো অন্তর্দ্বন্দ্ব না কোনো রকম ভাবে কারোর চক্রান্ত বলে কাউকে আমি বোঝাতে পারি না। কত বড় কনস্পিরেসি হয়েছে এখানে, দীর্ঘদিন থেকে একটা মানুষকে এত হিউমিলিয়েট করা, এত ইয়ে করা, এখন লাগবে কারো তো কিছু হলো না, ক্ষতিটা আমার আর আমার ছেলের হলো। স্যার স্ত্রীকে কথা দিয়েছি, দলের হোক দলের বাইরে হোক, যে কোনো পৃথিবীর মাথার থেকে হোক, অ্যারেস্ট করতে হবে। আতঙ্কিত বলতে আতঙ্কের ব্যাপারই আছে, একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। রাজনৈতিক কোন্দল থাকতে পারে, তার মানে মৃত্যু, মার্ডার করে দেওয়া, এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো দিনও মেনে নিই। ডেফিনেটলি বড় ষড়যন্ত্র না থাকলে দিনের বেলা এইভাবে প্রকাশ্যে মার্ডার হতে পারে। সরাসরি বিহারের লোকেরা এসে এখানকার সমস্ত কিছু কী করে বুঝতে পারবেন? এখানকার স্থানীয় লোক না থাকলে তো হবে না, স্থানীয় সমস্ত গুন্ডাদের সাথে তাদের যোগাযোগ আছে, ফলে এগুলো ঘটনা ঘটছে। দেখুন, সুপারি কিলার নেতা হোক বা ব্যবসায়ী, যে কোনো খুনেই আজকাল কিন্তু এই সুপারি কিলারের কথাটা খুব শুনতে পাচ্ছি। এই সুপারি কিলার শব্দটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, জানেন তো। ৯-এর দশকে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের কোড ছিল সুপারি। অপরাধ নিজের হাতে না করে ভাড়াটে অপরাধীকে দিয়ে করানোর চুক্তিই হলো সুপারি। হিন্দিতে যেটা সুপারি, বাংলায় সেটাই সুপুরি, পানের সঙ্গে যেটা খায় সেটাই। এবার ভাবছেন তো অপরাধের সঙ্গে এই চুক্তিকে কেন সুপারি বলে? তাই তো, এটারও একটা কারণ আছে। ভারতীয় রীতি বা সংস্কৃতি অনুযায়ী শুভ কাজের সূচনায় পান আর সুপুরি ব্যবহার করা হয় যাতে কাজটা ঠিকঠাক হয়। এই শুভ কাজের সেই সুপুরিকেই অন্ধকার জগৎ অশুভ কাজের কোড হিসেবে ব্যবহার করে। লক্ষ্য একটাই, কাজটা শুভ হোক বা অশুভ হোক, ঠিকঠাক যাতে হয়। বাংলার শিক্ষা ব্যবস্থায় সুপুরি নিয়েই যত টানাটানি, জানেন তো। শিক্ষা ব্যবস্থা যতই ঠিকঠাক করার চেষ্টা হোক না কেন, বারবার তাতে মানে শুভ কাজে বিঘ্ন ঘটছে। এই শুভ কাজের সূচনায় পর্ষদ একটা সাংবাদিক বৈঠক করেছিল। প্রাথমিকে সেমেস্টার চালুর কথা জানিয়েছিলেন পর্ষদ সভাপতি। এবার আবেগের ঠেলায় বিষয়টাকে ঐতিহাসিকও বলে ফেলেছিলেন সভাপতি গৌতম পাল। এবার সেটা ঐতিহাসিক ভুল হয়ে গেছে, এটা আমার ধারণা তিনি এখন রিয়েলাইজ করছেন। একটু তাড়াতাড়ি বলে দিলেন কি, মানে যেটা শিক্ষামন্ত্রী বলেছেন তাদের তো সেটাই মনে হচ্ছে। এই শুভ কাজকেই মুখ্যমন্ত্রী তো অশুভ বলে বাতিল করে দিচ্ছেন। আর শুধু বাতিল নয়, কেন তাকে না জানিয়ে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো সেই প্রশ্ন তুলেছেন। বড় প্রশাসনিক সভায় রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হচ্ছে শিক্ষামন্ত্রীকে। এবার প্রশ্ন হলো, ক্যাবিনেট জানে না, মুখ্যমন্ত্রী জানেন না, তারপরেও কার নির্দেশে কার পরিকল্পনায় পর্ষদ এরকম একটা সিদ্ধান্তের কথা প্রেস কনফারেন্স করে জানিয়ে দিল? ব্রাত্য বসু তো বলেছেন এটা পর্ষদ তাকে জানিয়েছিল, তিনি ফাইলটা অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছিলেন। তার মানে এখনও সেটা অনুমোদিত হয়ে আসেনি। মুখ্যমন্ত্রী যখন সরাসরি এটার বিরুদ্ধে বলছেন, তার মানে তিনি অনুমোদন দেননি। এবার মুখ্যমন্ত্রী অনুমোদন না দিলে শিক্ষামন্ত্রীর ঘাড়ে কটা মাথা যে তিনি সেই বক্তব্যটা রাখবেন। কিন্তু পর্ষদ তাহলে আগ বাড়িয়ে বক্তব্যটা রাখলো কেন? তাদের কি মনে হচ্ছিল চারপাশে এত সব নেগেটিভ শিক্ষাক্ষেত্রে তারা একটা পজিটিভ পদক্ষেপ নিচ্ছে, এটা অন্তত বললে সবাই খুব খুশি হবেন। খুশি যা হয়েছেন সে টের পাচ্ছেন শিক্ষামন্ত্রী। আর পর্ষদ সভাপতি থেকে আমাদের প্রতিনিধি বহুবার চেষ্টা করলেও কোনো প্রতিক্রিয়া আর বেরোচ্ছে না। ঘুরে ফিরে প্রশ্ন একটাই, এত বড় একটা প্রচেষ্টা সুপুরিটা কে দিল বলুন তো? মানে
অর্ডারটা তাহলে কে দিয়েছিল? আমাদের রাজ্য যে শিক্ষানীতি রয়েছে সেই শিক্ষানীতির প্রাসঙ্গিকতা মেনে নিয়ে এখানে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমের যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক এটা কিন্তু আমরা তৈরি করেছি। প্রাথমিক স্তরের সেমিস্টার প্রাপ্ত পলিসি ডিসিশন এডুকেশনে যখন ইউ আর এডুকেশন মিনিস্টার, বাট প্লিজ রিমেম্বার ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন প্লিজ কনসাল্ট আস। দিদি আমি ওটা কাগজ আমিও দেখে পরশুদিন সেক্রেটারির সঙ্গে কথা বলে পরশুদিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি। আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে। কাগজ আগে বেরোলো কি করে? প্রেস কনফারেন্স করে। আমি কোনো কথা শুনতে চাই না, পাবলিক তো জেনে গেল আগে। যা মেসেজ যাওয়ার চলে গেছে ওটা হবে না। ঠিক আছে দিদি। পর্ষদ কি শিক্ষা দপ্তরের সাথে আলোচনা করে ঘোষণা করেছিল? সেটা তো পর্ষদ বলতে পারবে। আমার সঙ্গে প্রাথমিকভাবে এই পলিসিটা পাঠায়, তখন আমি বলি এটা মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন নেব, তো অনুমোদনের জন্য গেছুন, না করেছেন। এই তো এখানে শুধু সেমিস্টার আমরা চালু করছি না, এখানে আমরা যে সেমিস্টারের সাথে ক্রেডিট যোগ করছি। আচ্ছা, গৌতম পাল কি কোল্যাটারাল ড্যামেজের শিকার হলেন? যুদ্ধে অনেক সময় নিজের পক্ষের লোকেদের ক্ষতি হয়, কিন্তু সেই ক্ষতির থেকে বড় হয়ে দাঁড়ায় রাষ্ট্রের লাভ। বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থকে অনেক সময় অস্বীকার করতে হয়। শিক্ষা ব্যবস্থার ক্ষতিটা কেউ অস্বীকার করেননি, সরকার, দল, এমনকি পর্ষদকেও মানতে হয়েছে দুর্নীতির কথা। ভোটের বাক্সে ক্ষতি না হলেও দুর্নীতির ইস্যুতে তো কালিমা লিপ্ত হয়েছে শাসক আর সরকারের ইমেজ। এবার সেই ইমেজ শোধরাতে গিয়েই কি বারবার পচাশা মুখে পা কাটছে? এই গৌতম পালই বলেছিলেন বছর বছর টেট হবে। বছরের শুরুতেই 2022-এর টেট উত্তীর্ণদের বিক্ষোভ ঘিরে বিকাশ ভবনের সামনে তুলকালাম কাণ্ড ঘটেছে। আজ টেনে হিঁচড়ে ওই বিক্ষোভকারীদের সরাতে হয়েছে পুলিশকে। নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ, হাহাকার, কান্না, এগুলো সরকারের কাছে তো অস্বস্তিরই। অস্বস্তি আরও আছে। কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র অসুস্থ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন প্রক্রিয়াটা ফের পিছিয়ে গেল। তাই জন্যে কবে শেষ হবে এই মামলার পার? সুজয় কৃষ্ণ ভদ্র তিনি তো তৃণমূলের শীর্ষ নেতার ঘনিষ্ঠ, অন্তত তার তো সেরকমই দাবি ছিল। এবার বিরোধীরা বলছে শাসক চাইছে মামলা পেছোতে। পিছোতে কতদিন? 2026-এ বিধানসভা। ততদিন পর্যন্ত জিয়ে থাকলে কার লাভ? দেখুন, পর্ষদ সভাপতি হন বা কালীঘাটের কাকু, রাজনীতির যুদ্ধে দুই সেনাই কি শেষ পর্যন্ত ওই কোল্যাটারাল ড্যামেজের শিকার হবে?